लेकिन तुम वहाँ क्या कर रही हो? क्या मैं अंदर आ जाऊं बेटा? मेघन नहीं। आदमी का काम है अपने परिवार को बचाना। आंखें खोलो और देखो। नहीं, राक्षसों ने उसे मार डाला। क्योंकि असल जिंदगी में राक्षस होते ही नहीं हैं। माफी चाहता हूँ शोक समारोह में आने के लिए। क्या आप बता सकते हैं हाईवे किस तरफ पड़ेगा? ये कैसे हो सकता है? हम उसी सड़क पर हैं। नहीं, संभाल कर। डैड, उसका खून बह रहा है। उसके पैर में कुछ घुसा है। कोई मदद करो। तुम आराम करो, मैं अभी आती हूँ। आपकी जान जा सकती है। इनका ख्याल रखना। आपको पूरी जान लगाकर तेज दौड़ सकती हैं, दौड़ना होगा। सर सीधा रखिए। हाँ, तुम अच्छा कर रहे हो। वो आ रहे हैं। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনারা এর আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইল। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আর যদি দেখে থাকেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। আহত লোকটিকে হাসপাতালে সারা নামের সেই মেয়েটি অতি যত্ন সহকারে সেবা করতে থাকে, কারণ ডক্টর ক্রিস্টি সেই দুর্ঘটনাগ্রস্ত স্থানে গিয়েছে। আর তাছাড়াও হাসপাতালে তেমন একটা নার্সও নেই, আর যে কয়েকজন রয়েছে তারা অন্যদিকে ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরলে দেখেন সারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। লোকটি বুঝতে পারছে না সারা তার দিকে কেন এমনভাবে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই লোকটি বুঝে ওঠার আগেই সারা তার গলায় একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে হত্যা করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর তার কোনো সূচনা হয়। সে এটা কি করলো? তখন সে অদ্ভুতভাবে কারোর সাথে কথা বলতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে এই কাজটি করতে বাধ্য করেছে। তারপর সারা সেখান থেকে চলে যায় এবং বাড়িতে গিয়ে সে তার গায়ে লেগে থাকা সমস্ত রক্ত ধুয়ে ফেলে। তার ভাই বাড়িতে ফিরলে সারা তাকে জড়িয়ে ধরে বলে সে আর পারছে না এসব করতে, অর্থাৎ তার ভাই হয়তো এ ব্যাপারে অনেক কিছুই জানে। এখানে একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আপনারা সামনের এপিসোড দেখলে ঠিকই জানতে পারবেন। এদিকে রাত আরও গভীর হয়েছে, সাথে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু রাক্ষসের দল এখনও সেখান থেকে যায়নি। তারা গাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ততক্ষণে ইথেনের শরীর একটু ভালো হয়েছে, কিন্তু সে এখনও অজ্ঞান হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে একজন সাধারণ মানুষের কণ্ঠ ভেসে আসে। আপনারা কি ভেতরে ঠিক আছেন? এটা শুনে জিম নিশ্চিত হয় এটা কোনো মানুষই হবে। সে উঠে যায় বাইরে বেরোনোর জন্য। তখন বয়েড তাকে অনুরোধ করে বলে বাইরে বেরিও না, এটা একটি ফাঁদ। কিন্তু জিম তার কোনো কথা শুনতেই চায় না। তখন বয়েড বাধ্য হয়ে তার গলা চেপে ধরে তাকে অনুরোধ করে যে সে তাদের কথায় যেন কান না দেয়। এটি একটি ফাঁদ, সে ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবে। এখন জিমের কাছে আর কোনো উপায় না থাকায় সে শান্ত হয়ে তাদের কথা মেনে নেয়, কিন্তু সে জানতে চায় যে তারা আসলে কারা, যারা আমাদেরকে ডাকছে। তখন বয়েড বলে যদিও তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি যে তারা রাক্ষসের দল। তারা আমাদের ফাঁদে ফেলার জন্য আমাদেরই প্রিয় মানুষের রূপ ধরে আমাদের কাছে আসে। তবে এই পাথরের তাবিজটি যতক্ষণ কোনো বদ্ধ ঘরে থাকবে ততক্ষণ ওই রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারবে না। তুমি ধীরে ধীরে সবই বুঝতে পারবে। ঠিক সেই মুহূর্তে ইথেনের জ্ঞান ফিরে আসে। তখন ক্রিস্টি তাকে ঘুমের একটা ওষুধ দেয় যেন সে ঘুমিয়ে গেলে তারা রডটি বের করতে পারে। ঠিক সেই মুহূর্তে তারা বুঝতে পারে রাক্ষসের একটি দল গাড়ির ওপরে উঠে ভয়ানকভাবে হাসছে, যেটা শুনে ক্রিস্টির মুখ শুকিয়ে যায়। জিম বয়েডকে বলে তার বন্দুকটা সে কেন ব্যবহার করছে না। এদিকে বয়েড ক্রিস্টির অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। তাই সে জিমের সাথে তর্কে না গিয়ে ক্রিস্টিকে সাহস যোগায়, কারণ যদি সে ভয় পায় তাহলে এই নিষ্পাপ ছেলেটির কি হবে। সে ক্রিস্টিকে দেখায় যে তাবিজটি তাদের সাথেই রয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। সে তাকে জোরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে বলে, এতে তার হার্টবিট কিছুটা হলেও স্বাভাবিক হতে পারবে। ঠিক সেই মুহূর্তে জিম হঠাৎ জানালার কাঁচটি খুলতে যায়। বয়েড তাকে থামিয়ে বলে যদি তুমি জানালার কাঁচটি খুলে দাও তাহলে এই তাবিজটি আর কাজ করবে না, ফলে এখানে সবাইকে রাক্ষসের হাতের শিকার হতে হবে। তারপর রাক্ষসের দল একটু শান্ত হলে তারা সবাই মিলে ইথেনের পায়ের রডটি আস্তে আস্তে বের করে ফেলে। অন্যদিকে এলিস, কেনি আর ফাদার বাকি তিনজনকে দ্রুত কলোনি হাউসের দিকে নিয়ে যাচ্ছে। তখন জেড হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জুলি তাকে দেখতে গেলে কেনি বলে এখন সময় নষ্ট করা যাবে না। সে জুলি আর তার মাকে নিয়ে কলোনি হাউসের দিকে ছুটতে থাকে। তখন এলিস ও ফাদার জেডকে তুলে নিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে। সেই মুহূর্তে কলোনির কিছু লোক তাদের রাক্ষস ভেবে হাউসের সবাইকে অ্যালার্ট করে দেয় এবং দরজার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ফাতেমা তাদেরকে দেখে বলে এরা তাদেরই লোক এবং সে দ্রুত দরজাটি খুলতে যায়। তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই লোকটি তাকে বাধা দেয় এবং বলে সে কোনো রিস্ক নিতে চায় না। সেই মুহূর্তে তারা বাইরে থেকে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে। তখন তাদের পাশ থেকে সেই রাক্ষসের দল মানুষের রূপ ধরে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন জুলিকে নাম ধরে ডাকে
এটা শুনে জুলি তার দিকে কিছুটা এগিয়ে যায়। কেনি তার বন্দুক নিয়ে রাক্ষসটিকে একটি গুলি করে, কিন্তু সেই গুলিতে রাক্ষসের কিছুই হয় না। উল্টে সে তাদের দিকে তাকিয়ে ভয়ানক হাসি হাসতে থাকে। এটা দেখে জুলি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে ডোনা এসে দরজাটি খুলে দেয়। তখনই তারা সবাই একসাথে ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর এবারের যাত্রায় তারা সবাই বেঁচে যায়। কিন্তু ভিতরে ঢুকে তারা আরেক বিপদে পড়ে যায়। ডোনা তাবেতা এবং জুলির হাত বেঁধে ফেলতে বলে। তখন এলিস ও কেনি না চাইলেও তাদের বাধ্য হয়ে কাজটি করতে হয়, কারণ এই কলোনিতে থাকতে গেলে তাদের ডোনার কথা শুনতেই হবে আর সবাইকে তার নিয়ম মেনেই চলতে হবে। সে তাবেতা ও জুলিকে ভালোভাবে অবজার্ভ করার পর তাদের বাঁধন মুক্ত করবে। তারপর ডোনা তাদের আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখে। এমনকি জেড, যে কিনা অজ্ঞান অবস্থায় আছে, তাকেও বেডের সাথে বেঁধে রাখে। এরপর ডোনা তাবেতাকে প্রশ্ন করে যে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় বা যাচ্ছিল। মাঝখানে তাদের সাথে কি ঘটেছে সে এ বিষয়ে কিছুই জানতে চায় না, কারণ তারা এই শহরে প্রবেশ করার পর একটি টাইম লুপে ফেঁসে যাবে এটা তারা আগে থেকেই জানতো, কারণ এই শহরের প্রতিটি মানুষ এভাবেই তো আটকে গিয়েছে। তো তাবেতা সে বিষয়ে কিছুই বলে না, শুধু তার মেয়ে কোথায় আছে এটাই জানতে চায়। ডোনা তাকে নিশ্চিত করে যে তার মেয়ে ঠিক আছে, তবে সে যা প্রশ্ন করবে তার যেন ঠিকঠাক উত্তর দেয়। কিন্তু তাবেদা প্রচণ্ড রেগেছিল, সে তার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। তখন ডোনা তার জীবনের সবথেকে বড় ট্র্যাজেডির কথা জানায়, যে সে কীভাবে এই শহরে ফেঁসে গেছিল। সে তার বোনের সাথে এই শহরের পাশে থাকা জঙ্গলে শিকার করতে এসেছিল, কিন্তু তারা জানতো না যে সন্ধ্যের পর এই জঙ্গল থেকে বেরিয়ে আসতো রাক্ষসের দল। তখন ওই রাক্ষসের দল তাদের ওপর হামলা করে দেয়। সে কোনো রকমে রাক্ষসের হাত থেকে বেঁচে গেলেও তার বোনকে সে বাঁচাতে পারে না। তখন সে এই শহরে এসে পৌঁছায় এবং এখানেই বসবাস শুরু করে দেয়। তাবেতা তার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। অপরদিকে জুলিকে ডাইনিং রুমে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। তখন সেখানে ভিক্টর নামের একজন লোক তাকে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। জুলি তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। তখন ফাতেমা এসে ভিক্টরকে চলে যেতে বলে। আসলে ভিক্টর একজন অদ্ভুত প্রকৃতির মানুষ। সে সবসময় বাচ্চাদের একটি ছোট বক্স সাথে নিয়ে ঘোরে এবং সে স্বপ্নে যা কিছু দেখতে পেত সেটা সে এঁকে রাখত। সে এই শহরে অনেক ছোট থেকে রয়েছে, তাই সবাই তাকে পাগল ভাবে, কিন্তু সে আসলে কেন এমন করে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তারপর ফাতেমা জুলির হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে এলিসের রুমে নিয়ে যায়। ফাতেমা সেখানে এলিসের আঁকা অসাধারণ ছবিগুলো দেখায়। তার কথায় বোঝা যায় তার এলিসকে খুবই ভালো লাগে। তারপর এলিসের সাথে জুলির সামনাসামনি পরিচয় হয়। তখন এলিস জুলির কাছে ক্ষমা চায় সেই মুহূর্তে তাদের হাত বেঁধে রাখার জন্য, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন এলিস তার মায়ের ব্যাপারে জানতে চাইলে সে জানায় মা এখনও ডোনার সাথেই কথা বলছে। পরবর্তী সিনে দেখা যায় হাসপাতালের একজন নার্স কেনির বাবাকে কোনো রকমে বুঝিয়ে তার বিছানায় নিয়ে যায় তার ঘুমানোর জন্য, কারণ কেনির বাবা খুব ভয় পাচ্ছিল। তখন নার্স তাকে বলে সে একটু পরে তার কাছে আবার ফিরে আসবে, কিন্তু ততক্ষণ সে যেন একটু ঘুমিয়ে নেয়। তারপর নার্স সে অ্যাক্সিডেন্টে আহত হওয়া লোকটিকে রাতের ওষুধ খাওয়ানোর জন্য ওষুধ নিয়ে তার ঘরে যায়, কিন্তু নার্স রুমে গিয়ে হঠাৎ থমকে যায় এবং দেখে লোকটি মারা গেছে আর বাইরের দরজাটাও খোলা রয়েছে। সেই মুহূর্তে দুজন রাক্ষস ভয়ানকভাবে হাসতে হাসতে হাসপাতালে ঢুকে পড়ে। তখন সে ভয়ে এক দৌড়ে অন্য ঘরে গিয়ে দরজা লক করে দেয়। পরবর্তী সিনে দেখা যায় ভিক্টর একটি ছবি এঁকেছে যেটা সে স্বপ্নে দেখেছিল, আর সেই ছবিতে দেখা যায় দুটি গাড়ির অ্যাক্সিডেন্টে একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। তার মানে আজকে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেটি সে স্বপ্নে দেখতে পেয়েছিল, অর্থাৎ এরপর যা ঘটতে চলেছে ভিক্টর সেটা আগে থেকেই জানে। সে সবসময় একটি আর্ট বক্স নিয়ে সেখানে ঘোরে, কারণ যখনই সে কোনো স্বপ্ন দেখে তখনই সে একটা পেপারে সেদিকে এঁকে রাখে। অন্যদিকে সকাল হয়ে গেছে। ক্রিস্টি ইথানকে চেক করে দেখে সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তখন বয়েড ক্রিস্টিকে ধন্যবাদ জানায় একটি শ্বাসরুদ্ধকর রাতের মাঝখানেও ইথেনকে তার সেবার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য। তখন ক্রিস্টির মুখে একটি স্বস্তির হাসি দেখা যায়, কারণ এটা ছিল তার জন্য একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তারপর তারা গাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে আসে এবং দেখে ততক্ষণে কেনি, জুলি ও তাবেতাকে নিয়ে সেখানে চলে এসেছে। তখন তাবেতা জিম ও ইথেনকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন কেনিও ক্রিস্টিকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। তারপর তারা সবাই শহরে ফিরে আসে। সেই মুহূর্তে হাসপাতালের দরজা খোলা দেখে কেনি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় যে তাবিজটি মাটিতে পড়ে রয়েছে। এটা দেখে সবাই বুঝে যায় যে রাতে এখানে ভয়ানক কিছু ঘটেছে। তখন কেনি তাড়াতাড়ি তার বাবার রুমের দিকে ছুটে যায়। সেখানে নার্সের রক্তাক্ত মৃতদেহ দেখে আরও পরিষ্কার হয়ে যায় তার বাবার সাথে নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছে। তখন ফাদার প্রথমে রুমে ঢুকতে যায়, কারণ তার বাবার এই অবস্থা দেখে কেনি হয়তো সহ্য নাও করতে পারে। তখন কেনি ফাদারকে উপেক্ষা করে রুমের ভেতরে গিয়ে দেখে তার বাবা আর বেঁচে নেই। রাক্ষসেরা খুবই নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে। কেনি তার বাবার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আসলে গতরাতে সারাই এসব ঘটিয়েছে।
কারণ আমরা গতকাল সারাকে একটি অদৃশ্য শক্তির সাথে কথা বলতে দেখেছিলাম। মূলত সারা তার কথা মতোই দরজা খুলে চলে গেছিল। তবে সেই অদৃশ্য শক্তিটা আসলে কি আর কেনই বা সে সারাকে দিয়ে এইসব করাচ্ছে, সেটা আমরা সামনের এপিসোডগুলিতে জানতে পারবো। আর এখানে দ্বিতীয় পর্বটিও শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর পরবর্তী এপিসোডের জন্য কমেন্ট করুন।